এটা দিদি, হ্যাঁ আমাকে সেই এই বইয়ের শুরু থেকেই বলতেছি যে এই কেমিস্ট্রি প্রথম পত্রে মেইনলি পড়ার মতো চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2, 3 আর 4, আর এর বাইরে যে চ্যাপ্টার আছে 1 আর 5 এগুলো তোমরা নিজে নিজে একটু দেখা দিলেই শেষ করে ফেলতে পারবা, ছোট দুইটা চ্যাপ্টার। তো মেইনলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই তিনটাই, তার মধ্যে আমরা লাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা পড়তেছি, চ্যাপ্টার 4 অলরেডি 4-5টা উপরে ক্লাস শেষ। এবং মানে চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, আমার পার্সোনালি ভালোই লাগে। এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ আছে, বাট মজার ম্যাথ, খুব একটা প্যারাদায়ক ম্যাথ না। তুমি যদি বুঝতে পারো তাহলে ভাল লাগবে, মানে পড়ে ভাল লাগবে, পড়ে ভালো লাগার মতো একটা চ্যাপ্টার এটা। আমরা যেটা দেখতেছিলাম, আমি যদি আবার একটু রিভিউ করি, আমরা গত ক্লাসে এবং এর আগের ক্লাসে হচ্ছে থেকে আমরা শুরু করছি যে বিক্রিয়ার উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো বিক্রিয়ার উপর প্রভাবকে বিভিন্ন নিয়ামক বলতে আসলে কি বোঝায়? বোঝায় যে একটা বিক্রিয়া হচ্ছে, ওকে, একটা বিক্রিয়া অলরেডি হচ্ছে। এখন এই বিক্রিয়ার হার বাড়ানো কমানো এগুলো কি কি জিনিসের উপর নির্ভর করে, এগুলোকে নিয়ামক বলা হয়। তো সেই জিনিসগুলোর মধ্যে একটা ছিল তাপমাত্রা, একটা ছিল চাপ, একটা ছিল ঘনমাত্রা, আর বিক্রিয়াটা যদি একমুখী হয় সেক্ষেত্রে প্রভাবক, আর যদি সাম্য বিক্রিয়া হয় তাহলে প্রভাবকের কোনো ভূমিকা নাই। তো তার মধ্যে তাপমাত্রার প্রভাব আমরা আলোচনা করছি গত ক্লাসে, যারা করছো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা হচ্ছে চাপের প্রভাব আলোচনা করছি, মনে আছে নিশ্চয়ই। চাপের প্রভাব আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যালি দেখছি যে চাপ কিভাবে একটা বিক্রিয়ায় এফেক্ট ফেলে। সেইখান থেকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে যে একটা বিক্রিয়া চাপের প্রভাব তখনই থাকবে যখন বিক্রিয়াটা বিক্রিয়ক এবং উৎপাদ দুইটাই গ্যাসীয় হবে। বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় যদি না হয়, কোন একটা যদি সলিড হয়ে যায়, তখন আর প্রেসারের কোনো এফেক্ট নাই। তো এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সেম হইতে হবে। বিক্রিয়কের মোল সংখ্যা যদি হয় 5, উৎপাদের মোট মোল সংখ্যা সরি হইতে হবে না, যদি হয়ে যায় তাহলে চাপ প্রভাব নাই। ধরো বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 5, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 5, তাহলে দেখো দুই দিকে মোল সংখ্যা সমান, দুই দিকে যখন মোল সংখ্যা সমান হবে তখন চাপের কোনো প্রভাব নেই। এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখছি গত ক্লাসে, রাইট? আমরা যে এক্সপ্রেশনটা বের করছি এখানে আমরা দেখছি যে দুই পাশে মোল সংখ্যা সেম বসাইলে কাটাকাটি করে কোনো পি থাকে না, মানে প্রেসারের কোনো টার্ম থাকে না, তার মানে প্রেসারের কোনো এফেক্ট নাই, বিক্রিয়ার হারের উপরে প্রেসারের কোনো এফেক্ট নাই। মানে প্রেসারের এফেক্ট থাকতে হইলে অসমান হইতে হবে মোল সংখ্যা। এটা নিয়ে আমরা ঢালাও আলোচনা করছি গত ক্লাসে, যারা মিস করছো রেকর্ডটা দেখিয়ে নিও। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ঘনমাত্রার কি প্রভাব আছে। এখন ঘনমাত্রার প্রভাব নিয়ে আসলে আমাদের এত জটিল আলোচনার দরকার নেই, ঘনমাত্রার আলোচনা খুব সোজা সাপটা। যেমন কোন একটা বিক্রিয়া চলতেছে, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় দাও, স্বভাবতই এই বিক্রিয়াটা সামনের দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি যদি কোনো কারণে উৎপাদের ঘনমাত্রাটাই বাড়ায় দাও, তাহলে আবার বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে বা সম্মুখ বিক্রিয়ার হার কমতে থাকবে। একবারে জেনারেল সেন্স থেকে আমরা এটা বলতে পারি। সো বিক্রিয়ার ঘনমাত্রা নিয়ে আমাদের এরকম ডিপ অ্যানালাইসিসের দরকার নাই। বিক্রিয়ার ঘনমাত্রা নিয়ে আমরা ইন জেনারেলি বলতে পারি যে আমি যদি বিক্রিয়ক বাড়াই সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে, আমি যদি উৎপাদ বাড়াই তাহলে সম্মুখ বিক্রিয়ার হার কমবে, ওকে, বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তাই না? সো এটাই হচ্ছে বিক্রিয়ার উপরে ঘনমাত্রার প্রভাব, যেটা সহজেই বোঝা যাচ্ছে। এটা নিয়ে আমাদের এত অ্যানালাইসিস না করলেও চলে। তো এটা হচ্ছে বিক্রিয়ার উপরে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। এখন আমরা দুইটা সুন্দর কার্ভ দেখবো, যে দুইটা কার্ভ দিয়ে আসলে কোনো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপ হারি, এই দুইটা জিনিস সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায়। সো খুব মজার একটা জিনিস এখন আমরা দেখবো। তোমরা অলরেডি সক্রিয় শক্তি কি জানো? সক্রিয় শক্তি রিলেটেড আমরা একটা জিনিস দেখবো এখন। তার জন্য আমাকে একটু খাতা যেতে হবে। তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে করবা কিন্তু, ঠিক আছে? না বুঝলেও বলবো আমাকে, এভাবে বুঝতেছি না। ধরো এইদিকে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়া কতটুকু সামনে আগাচ্ছে,
আর এইদিকে হচ্ছে স্থিতিশক্তি, বা আমি সংক্ষেপে শক্তি বলতে পারি, এনার্জি। ওকে, তো ধরো এখানে একটা বিক্রিয়ক আছে, বিক্রিয়ক যখন সব বিক্রিয়ক থাকবে মানে বিক্রিয়া অগ্রগতি হয় না, বিক্রিয়া এখন আগায়নি, আগাইলে তো বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাইতাম। তো এই বিক্রিয়কটাকে ধরো আমি, বিক্রিয়াটা অগ্রগতি হয়ে উৎপাদ হয়ে যাবে। ওকে, এখন এই এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ। এটা কিন্তু এক্সামে আসে, বুঝছো? এই ছবিটা আসলে এক্সামে উদ্দীপক আকারে দিয়ে দেয় সৃজনশীলে। তো এই বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখন বিক্রিয়ক উৎপাদে কখন যাবে? তোমরা একটা সহজ আনসার দিতে পারো, ভাইয়া যখন বিক্রিয়ক পর্যাপ্ত সক্রিয় শক্তি পাবে তখনই সে উৎপাদে যাবে। ধরে নিলাম যে শক্তিটা দরকার সেটা হচ্ছে এইটা সক্রিয় শক্তি, তার মানে ধরে নিলাম এই সক্রিয় শক্তিটা দরকার, এক্স পরিমাণ সক্রিয় শক্তি দরকার। এখন বিক্রিয়কের কি কোনো শক্তি নাই? হ্যাঁ, শুরুতে তো তার একটা শক্তি থাকবে, ধরে নিলাম ওইটা হচ্ছে এ পরিমাণ শক্তি। এখন বিক্রিয়কের যে এনার্জি আছে তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি সক্রিয় শক্তির এনার্জি বেশি। তার মানে বিক্রিয়ক থেকে এই যে উৎপাদেরও একটা এনার্জি থাকবে, ধরলাম ইবি। এখন উৎপাদের এই এনার্জি বিক্রিয়ক থেকে উৎপাদে যাইতে হইলে বিক্রিয়কের এই এনার্জিটা এনাফ না, তাকে এই যে সক্রিয় শক্তি আছে এটা ক্রস করতে হবে। যদি ক্রস করতে পারে দেন এই মাথার এই পাশে কেউ অপেক্ষা করতেছে, উৎপাদ অপেক্ষা করতেছে। তাহলে এটা হচ্ছে একটা সুন্দর কার্ভ। ওকে, এই কার্ভের এই চূড়াটা হচ্ছে, এই চূড়াটাই হচ্ছে সক্রিয় শক্তি। তো চূড়াটা সক্রিয় শক্তি মানে কি? তার মানে হচ্ছে যে এই চূড়ার এই পাশে যারা, তারা সক্রিয় শক্তি যে কম অবস্থায় আছে এটা বিক্রিয়ক অবস্থা থাকবে, আর যারাই কিনা এই এনার্জিটা গেইন করতে পারবে তারা চূড়ার ওই পাশে চলে যাবে। ওই পাশে চলে যাওয়া মানে তারা কিসে পরিণত হয়ে যাবে? উৎপাদ। তার মানে এ আর বি যোগ করে যে এ বি হবে, তাহলে এই এ আর বি এর এনার্জি হচ্ছে যেটা, এবং তাকে এই এবিতে যাইতে হইলে যেই এনার্জিটা তাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে এইটা। তাদেরকে এটা অর্জন করতে হবে, যদি অর্জন করে ফেলে তাহলে আর এরা এ প্লাস বি থাকবে না, তারা এ বি হয়ে যাবে। তাহলে এইখানে চলে যাওয়া মানে তারা এই পাশে চলে আসবে, দ্যাট মিনস তারা উৎপাদে পরিণত হয়ে গেল। ওকে, এখন এবির কি কোনো এনার্জি নাই? আছে, সেটা ধরলাম ইবি। আর শুরুতে এবির কোনো এনার্জি ছিল না, ছিল, সেটাকে ধরলাম ইএ। ওকে, আচ্ছা এবার একটু চিন্তা করো তো, যে এই এদের শুরুতে যে এনার্জি ছিল ধরো এটা হচ্ছে 10, বিক্রিয়ার পরে দেখতে পারলা যে উৎপাদের মোট এনার্জি হয়ে গেল 8, তাহলে 2 এনার্জি গেল কই? কে বলতে পারবা? আমরা ধর একটা এটা বিক্রিয়া তাপ হয়ে করাচ্ছি, গেছে। রাইট? তাহলে আমরা দেখলাম বিক্রিয়কের এনার্জি হচ্ছে 10, উৎপাদের টোটাল এনার্জি 8, 2 গেল কই? হাওয়া হয়ে গেল না, এটা বের হয়ে গেছে এনার্জি, তাপ শক্তি আকারে ওই এনার্জিটা বের হয়ে গেছে, রাইট? তো তোমরাই বলো এই বিক্রিয়াকে আমরা কি হিসেবে ট্রিট করতে পারি? এটা কি তাপোৎপাদী না তাপহারী? উৎপাদী, তাপোৎপাদী। তাপোৎপাদী, তার মানে এটা ডেল এইচ হবে নেগেটিভ, রাইট? ডেল এইচ হবে নেগেটিভ। নেগেটিভ কত হবে? সেটা -2 হবে, কারণ আমরা হিসাব করে দেখতে পাচ্ছি 10 থেকে 8 হওয়া মানে -2 হয়ে গেল। তার মানে আমরা যে ইয়েটা রাখছি এটা নিচে, কিন্তু এটা তুমি এটাকে টান দাও, এই বরাবর টান দাও, তো এটা তো হচ্ছে শক্তি, তাই না? তাহলে ই এর তুলনায় এই যে এই শক্তিটা নিচে কম, তাহলে যতটুকু কম ততটুকুই তো হারায় গেছে নাকি? এটা 10, এটা 8, তার মানে কি এটা ছিল 10, এটা হচ্ছে 8, এই যে এটা 8, তাহলে এই 2 গেল কই? এটা হচ্ছে ডেলিচ নাকি? এটাই ডেলিচ না? এটাই ডেলিচ। দেখো এখন যদি এটা নিচের দিকে থাকে তাহলে ডেলিচ নেগেটিভ, এটা তাপোৎপাদী। আর যদি এটা উপরে থাকতো, রাইট? এমনও তো হতে পারে উৎপাদটা এখানে বসে আছে, মানে বিক্রিয়কের চেয়ে উৎপাদের এনার্জি বেশি, এটার চেয়ে এটা এনার্জি বেশি, এটা এনার্জি 10, এটা দেখা গেল 12, তাহলে সে এত এনার্জি পাইলো কই? পরিবেশ থেকে নিছে। তার মানে তখন এই বিক্রিয়াকে তাপহারী বলতাম, এবং এই ইয়ের থেকে এই বিটা তখন কি হইতো? বেশি হইতো, তার মানে ডেলিজটা উপরে হইতো, এটা পজিটিভ হইতো, এটা নিচে থাকলে এটা নেগেটিভ। এই যে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমি যেটা কেটে দিই, আমি শুরুতে যেটা আঁকছিলাম এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া কার্ভ, তাপোৎপাদী
তাপোৎপাদী বিক্রিয়ার কার্ভ। তাপোৎপাদী বিক্রিয়ার কার্ভ। আমি যদি তাপহারী বিক্রিয়ার কার্ভ আঁকতে চাই তাহলে কেমনে আঁকবো? নির্দিষ্ট বিক্রিয়ার অগ্রগতি, এইদিকে হচ্ছে শক্তি বা এনার্জি। তো বিক্রিয়কের একটা এনার্জি শুরুতে থাকবে, সেটা হলাম এটা হচ্ছে বিক্রিয়ক। এখান থেকে সে জার্নি শুরু করবে, পরে একটা পিকে যাবে, গিয়ে এখানে এসে থেমে গেল, ধরলাম উৎপাদ। এটা ধরলাম ইএক্স পরিমাণ এনার্জি, যেটা আমরা কি বলবো? সক্রিয়ণ শক্তি। এই এনার্জি না লাভ করতে না পারলে বিক্রিয়ক কখনো এইদিকে যেতে পারবে না, উৎপাদ যেতে পারবে না। সক্রিয়ণ শক্তি, এটা নিয়ে আমরা সক্রিয়ণ শক্তি নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। ওকে, তোমাদের যারা কনফিউশন আছে তারা আগের ক্লাসের রেকর্ড গুলো দেখে নিও, এই চ্যাপ্টারের আগের রেকর্ড গুলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো। সক্রিয়ণ শক্তি যে আমরা বলি যে বিক্রিয়কের অণুর জন্য সক্রিয়ণ শক্তি গুরুত্বপূর্ণ। সক্রিয়ণ শক্তি কি মানে বিক্রিয়কের অণুগুলোর গতিকে বোঝায়, মানে কতটুকু গতিশীল? তো দেখো, সক্রিয়ণ শক্তি মানে তো একটা শক্তি নাকি? সহজ কথা হচ্ছে একটা শক্তি। আর এই শক্তিগুলো এই বিক্রিয়ক বলো, উৎপাদ বলো বা অণু পরমাণু বলো, এর মধ্যে কিভাবে থাকে? একটা উপায়, গতিশক্তি আকারে থাকে। তো তুমি আনসার পাইছো? সক্রিয়ণ শক্তি মানে এদের গতিশক্তি। গতিশক্তির একটা ন্যূনতম গতিশক্তি দরকার, যেটা না হইলে সে বিক্রিয়ার উপযুক্ততা অর্জন করতে পারবে না। আমরা দেখবো, আমরা এটা পরে দেখবো যে কোন কোন জিনিস দরকার একটা বিক্রিয়কের একটা বিক্রিয়ায় অংশ নেয়ার জন্য। যে কেউ একটা বিক্রিয়ায় অংশ নিতে পারবে না। দুটা জিনিস ছেড়ে দিলাম, তারা বিক্রিয়ায় অংশ নিবে না। তাদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। সেই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমরা এই কার্ভগুলো একটু ক্লিয়ার করি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক কিছু জানতে পারবো অবশ্যই, অ্যাজ ইউজুয়াল। সো দেখতে থাকো। তো দেখো, এটা একটা তাপহারী বিক্রিয়া কেমনে বুঝলাম? কারণ বিক্রিয়কের চেয়ে উৎপাদের এনার্জি বেশি। সীমান্ত বলো। আচ্ছা ভাই, আমার এর মনে একটা কোয়েশ্চেন আসছে যে এটা কার্ভ লাইন কেন হয়? ডিরেক্ট স্ট্রেট লাইন হয়ে ইএক্স এ উঠলো, তারপর আবার স্ট্রেট লাইন নিচে নেমে গেল, এরকম হতে পারে না? সেটা তুমি দেখাবা কেমনে? ধরো স্ট্রেট লাইন সেখানে কি দেখানো যায়? এটা তো টাফ। দেখো, এই কার্ভটা দিয়ে এটা একটা পর্বত চিন্তা করো। পর্বতের এই পাশে বিক্রিয়া, ওই পাশে উৎপাদ। একটা সোজা লাইন দিয়ে তুমি কেমনে বুঝাবা যে কোনটা এখানে উৎপাদ? না ভাইয়া, দুইটা সোজা লাইন দিব বিক্রিয়ক থেকে। তাই না? এরকম সোজা লাইন। একটু এবার বাঁকা একটু করে চিন্তা বাঁকা করো। করে। এরকম এরকম ওকে ফাইন, তুমি এরকম বলতে জি চাচ্ছো? জি জি জি। আচ্ছা। এটার অবশ্যই একটা সিগনিফিকেন্স আছে। আমরা যে ইকুয়েশন থেকে আসলে এই গ্রাফটা প্লট করি, যে এই বিক্রিয়কটা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। গ্রাফটা দেখো আসলে কি হচ্ছে, যে বিক্রিয়ক কিন্তু একটা এনার্জি আছে, হ্যাঁ, কিন্তু এটা এনাফ এনার্জি ছিল না। তাকে ওই পাশে যাইতে হইলে এই এনার্জিটা দরকার। মজার ব্যাপার হচ্ছে যে ইএ থেকে এনার্জি গ্রহণ করতে করতে ইএক্স এ যখন সে যায়, এটা স্ট্রেট লাইন যায় না, মানে এটা মানে স্ট্রেট ওয়েতে আগায় না। যেই ভাবে সে গ্রহণ করে, তার এনার্জিটার ইনক্রিজ যেই ভাবে ঘটে, তার ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আকারে। যার কারণে তোমরা এই ইকুয়েশনটা অবশ্যই তোমাদের বই আলোচনা করে নাই। দেখো, এই বিক্রিয়কের ইয়ে থেকে ইএক্স এর তো সে যাইতে হবে, তাই না? এই ইয়ে ধরো 10 জুল, আর এটা হচ্ছে 80 জুল। সে যে এই যে এক্সট্রা এনার্জিটা গ্রহণ করবে, এটা স্ট্রেট ওয়েতে হয় না। এখানে এইভাবে কার্ভ দিয়ে বুঝাইছে। হ্যাঁ প্রভাত বলো। এটা কি সাইনের ব্যাপার মতো? না সাইন কস এগুলা না, সাইন কস টাইপের ইকুয়েশন না। তো ওই ইকুয়েশনে আমাদের আলোচনার এখানে ফোকাস না। আমি এক লাইনে যদি আমাকে উত্তর দিতে বলো, তাহলে এক লাইনে উত্তর হচ্ছে যে এখানে কনস্ট্যান্ট ওয়েতে তার এনার্জি বাড়ে না বিক্রিয়কের। স্ট্রেট দেওয়া মানে কি, যে কনস্ট্যান্ট ওয়েতে তার এনার্জি বেড়েই যাচ্ছে, একটা পর্যায়ে সেখানে চলে আসতেছে, একটা পর্যায়ে। তাই কার্ভ দেওয়ার মানে হচ্ছে সে কনস্ট্যান্ট উপায়ে তার এনার্জিটা বাড়তেছে, কনস্ট্যান্ট উপায় না। ওকে জি ভাইয়া, বুঝছি। ওকে 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 ফাইন। এবং কার্ভটা যে এরকমই হবে এমন কোনো কথা নাই। এইভাবেও আঁকতে পারো, এই যে এইভাবেও আঁকতে পারো, এইভাবেও আঁকতে পারো। সো এটা এটা ইটস নট আওয়ার কনসার্ন। ওকে, আমাদের কনসার্ন হচ্ছে যে কার্ভটার মিনিং কি, এখানে ইএক্স এই পাশে উৎপাদ, এইগুলোর মিনিং কি। ওকে, মানে কার্ভটা কেন এরকম, এটা হচ্ছে আমাদের। কার্ভটা এখন একটু আঁকা হবে, একটু বাঁকা হবে, নাকি একটু এইভাবে প্রসারিত করে আঁকলো,
এইটা ফ্যাক্ট না, এটা হচ্ছে ডিপেন্ড করে যে এখানে ভ্যালু গুলা কত, কিভাবে বাড়তেছে, কিভাবে কমতেছে, উৎপাদন এনার্জি কত, সেগুলোর উপরে। সেগুলো নিয়ে তো আমরা অ্যানালাইসিস করতেছি না। ওকে, আমরা এখানে একটা স্পেসিফিক কোন এক্সাম্পল নিয়ে এটা কাজ করতেছি না, আমরা এটা ইন জেনারেল একটা শেপ দিলাম আমরা, আর কিছুই না, এটা কোনো স্পেসিফিক শেপ না। ওকে, তো তোমরা স্বভাবতই বুঝতে পারতেছো যে ই এর তুলনায় এই বির এনার্জিটা বেশি। তার মানে বিক্রিয়কের চেয়ে উৎপাদন এনার্জি বেশি। তার মানে যে বিক্রিয়াটা ঘটতেছিল, ধরো এ আর বি এর সাথে যুক্ত হয়ে এ বি উৎপন্ন হচ্ছিল, এখানে এ বির এনার্জির চেয়ে এই এ বির এনার্জিটা বেশি। কিভাবে বেশি? সে কই পাইলো অতিরিক্ত এনার্জি? সে পরিবেশ থেকে গ্রহণ করছে। এখানে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ধরো ছিল 10 হইলো 12, তার মানে সে পরিবেশ থেকে +2 পরিমাণ এনার্জি গ্রহণ করছে, শোষণ করছে। তার মানে এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। ওকে, তাপ হারি বিক্রিয়া। এবং এখানে এইটুকুই হচ্ছে ডেল এইচ। এই যে যে কতটুকু ডেল এইচ, এটা হচ্ছে এই পার্থক্যটাই, যে ই আর ইবির মধ্যে পার্থক্য, এটা হচ্ছে ডেল এইচ। এবং এটা অবশ্যই পজিটিভ হবে এই ক্ষেত্রে, যাই হোক না কেন, যেন এখানে +2। ওকে, সো তোমরা যদি কেউ এই ডেল এইচটা বের করতে চাও, তো এই ডেল এইচটা কি হবে? ডেল এইচ ইজ ইকুয়ালস টু, এই মনে রাখো যে প্রথমটা থেকে, সরি শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ হবে, দ্যাট মিন্স ইবি মাইনাস ইএ হবে। ওকে, মনে থাকবে এই ডেল এইচটা কেমন বের করবা? শেষেরটা থেকে আগেরটা, আগেরটার ক্ষেত্রে একই কথা। এখানে তুমি ডেল এইচ বের করো, এখানেও ডেল এইচ হবে হচ্ছে ইবি মাইনাস ইএ। একটু খেয়াল করো, ইবি কিন্তু ছোট নিচে, একটা ছোট জিনিস থেকে যখন একটা বড় জিনিস বিয়োগ করতেছো, স্বাভাবিকভাবেই নেগেটিভ আসবে। তাইলে এখানে ডেল এইচটা অলওয়েজ ইবি মাইনাস ইএ, বা এটাকে ই1 নাম দিলে ই1 মাইনাস ই2, বা এটাকে ই2 নাম দিলে ই2 মাইনাস ই1। ওকে, মানে এটা থেকে এটা বিয়োগ হবে সবসময়, করলেই আমরা ডেল এইচটা পাবো। সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি নেগেটিভ হয়, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি এটা নেগেটিভ হয়, তাহলে এটা তাপহারী বিক্রিয়া। ওকে, তাহলে আমরা সক্রিয়ণ শক্তির সাহায্যে জানলাম যে কোন বিক্রিয়া তাপ উৎপাদী আর কোন বিক্রিয়া তাপহারী। বলো বে, তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে বলো। তোমাদের নেটওয়ার্কে প্রবলেম করতেছে কার কার একটু বলতে পারো, যে বারবার ঝাপসা দেখতেছো বা বের করে দিচ্ছে, এরকম কারো কি সমস্যা ফেস করতেছো, যেমন খাতা ক্লিয়ার দেখতেছো না, এরকম কেউ কি আসো? আচ্ছা, কেউ নাই, দ্যাট মিন্স তোমরা মানে ক্লিয়ারলি না দেখতেছো। ভাইয়া, আমার পুরা ঝাপসা। তোমার নাম রেডমি কেন? রেডমি কবে থেকে রাখলা তোমার নাম? এর নাম তো পুষ্পিতা পুষ্পিতা। বলতেছিল নাকি? হ্যাঁ, আমি গলা শুনে বুঝে গেছি। বাট তোমার নামটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ না সবার না, ভয়েস আসলে সুন্দর ভাই বুঝো না। আমি ক্লিয়ার ডাটা দিছিলাম, এই কারণে মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? থাকলে বলতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন নাই, দ্যাটস ফাইন। আমি তাহলে সামনের দিকে আগাচ্ছি। তো যেটা নিয়ে একটু আগে কথা বলতেছিলাম, যে একটা বিক্রিয়া ঘটার জন্য আমাদের কয়টা শর্ত দরকার। আমি যদি খুব সহজে লিখি যে বিক্রিয়া সংঘটনের শর্ত, তাহলে একটা বিক্রিয়া সংগঠনের 3টা শর্ত আছে। এই 3টা শর্ত মেনে চলতে পারলে একটা বিক্রিয়া ইজিলি ঘটবে, নাহলে ঘটবে না। ওকে, সো প্রথম শর্তটা কি তাহলে? তো প্রথম শর্তটা হচ্ছে যে বিক্রিয়া অংশগ্রহণকারী কণাগুলোর, যেমন অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, বা আয়ন হইতে পারে, এদের মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। সংঘর্ষ ঘটতে হবে, কোলাইড করতে হবে। ওকে, কোলাইড করতে হবে, কোলিশন করতে হবে। একটা অণু এইটা আর একটা অণু এইটা, এদের মধ্যে এসে ইন্টারেকশন ঘটতে হবে। ইন্টারেকশন ঘটলে একটা প্রবাবিলিটি ক্রিয়েট হবে রিঅ্যাকশন করার। ধর এটা হচ্ছে এ, এটা বি, তাহলে আমরা যখন এ আর বি এর বিক্রিয়া ঘটাইতে চাইবো, তখন এদের মধ্যে একটা কোলিশন ঘটতে হবে। কোলিশন ছাড়া কখনোই বিক্রিয়া ঘটবে না, এটা মাথায় রেখো। কোলিশন ঘটতে হবে, সংঘর্ষ ঘটতে হবে। ওকে, এখন সংঘর্ষ ঘটলে কি এনাফ রিঅ্যাকশন করার জন্য? না, আরেকটা শর্ত আছে। সো দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে যে সংঘটিত সংঘর্ষ, এই যে সংঘর্ষটা ঘটতেছে, একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহকারে ঘটতে হবে। তাহলে এটা ন্যূনতম শক্তি দরকার, ন্যূনতম শক্তি দরকার।
ধরো এটা দিয়ে কি বোঝানো হয়েছে, ধরো এ আর বি এসে আস্তে করে টাচ করলো, টাচ করলেই কি হবে নাকি সংঘর্ষ, না এটা ন্যূনতম শক্তির দরকার। এটা এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম, তোমরা অলরেডি ন্যূনতম শক্তির নাম জানো, এটাকে সক্রিয়ণ শক্তি বলে। ওকে, তার মানে একটা ন্যূনতম শক্তিতে সংঘর্ষটা ঘটতে হবে, তাহলে সংঘর্ষ ঘটলেই হবে না, একটা মিনিমাম এনার্জি দরকার, যে এনার্জিতে এসে ধাক্কা দিতে হবে, আর নাহলে ধাক্কা দিলেও লাভ হবে না। ওকে, সো একটা ন্যূনতম এনার্জি নিয়ে যখন দুইটা পরমাণু এসে একটা একটাকে আঘাত করবে, যদি এটা পর্যাপ্ত এনার্জি নিয়ে হয়, যেটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলতেছি, তখন তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যেতে পারে বা মানে বিক্রিয়া ঘটতে পারে, তাহলে একটা ন্যূনতম শক্তিরও দরকার। তো এটা তো গেল দ্বিতীয় শর্ত। মানে এটা হচ্ছে গতিতত্ত্বর আলোচনা, মানে ইন জেনারেলি আমরা এই দুইটা দিয়ে বলতে পারি যে সংঘর্ষ ঘটবে নাকি ঘটবে না। বাট এখানে থার্ড একটা শর্ত আছে, যেটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করা শর্তটা। এটা একটু ডিফারেন্ট কিছু তে ফোকাস করবে আমাদেরকে, এটাকে বলা হয় হচ্ছে দিকবিন্যাস। ঠিকঠাক দিকবিন্যাস থাকতে হবে, নাহলে সংঘর্ষ ঘটবে না। এটা একটা নতুন জিনিস যে সংঘর্ষ ঘটবে, ঘটার পরে রিলেশন হবে কিনা, তাদের মধ্যে বন্ধন তৈরি হবে কিনা, এটা দিকবিন্যাসের উপর নির্ভর করে, মানে আরেকটা জিনিসের উপর নির্ভর করে। এখন দিকবিন্যাস জিনিসটা কি, তোমরা এখন বলতে পারো ভাই এতদিন জানলাম যে দুইটা পরমাণু একটা একটার সাথে এসে রিঅ্যাকশন করতে চাচ্ছে, তো রিঅ্যাকশন করার জন্য যে সক্রিয়ণ শক্তি দরকার, ধরেন বিষ দরকার, তো বিষ এসে আঘাত করলেই হয়ে যাওয়ার কথা রিঅ্যাকশন। এখন আবার নতুন একটা শর্ত অ্যাড করে দিলেন যে দিকবিন্যাস, এটা আবার কোত্থেকে আসলো, এরকম কিছু তো শুনি নাই। হ্যাঁ স্বাভাবিক, আমরা এরকম কিছু শুনি নাই। আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে যতটুকু এনার্জিতে ধাক্কা দেওয়ার দরকার, যতটুকু সক্রিয়ণ শক্তি দরকার, ততটুকু যদি দুইজনের থাকে তাহলে এরা রিয়েক্ট করে ফেলতে পারতো। তবে এক্সেপশনাল কিছু কেস আছে যেখানে ন্যূনতম এনার্জিতে আঘাত করলেও, যেটা দরকার সেটা আঘাত করলেও রিঅ্যাকশন ঘটে না। স্পেসিফিক কিছু কেস আছে। কেন ঘটে নাই? কারণ দিকবিন্যাসের কারণে। সে দিকবিন্যাস জিনিসটা কি তাহলে? আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই, খুব মজার জিনিস। ওকে, এক্সাম্পলটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা এখানে এক্সাম্পলের জন্য বইয়ের এক্সাম্পলটাই নিচ্ছি। ক্লোরোফর্ম নিলাম। ক্লোরোফর্ম একটা যৌগ যার সংকেত এইরকম, একটা কার্বনের সাথে এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এটাকে কি বলে? ক্লোরোফর্ম বলে। ক্লোরোফর্ম। তো আমরা যে রিঅ্যাকশনটা ঘটাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লোরোফর্মে দেখো তিনটা ক্লোরিন থাকে, তার মানে আমরা এটা কিভাবে লিখতে পারি যে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে আর তিনটা ক্লোরিন থাকে। সো এই ক্লোরোফর্মের সাথে যখন ক্লোরিন এর বিক্রিয়া ঘটাতে চাবা, তখন বিক্রিয়া হইতেও পারে, বিক্রিয়া নাও হইতে পারে। ওকে, এটা ডিপেন্ড করে এটার দিকবিন্যাসের উপর। এখন ধরো ওলদার ভাইয়া, ধরেন ক্লোরিনের এসে আঘাত করার দরকার 100 জুল শক্তি নিয়ে, যেটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলতেছি। কারণ ক্লোরিন যদি এই শক্তিতে আঘাত করে তাহলে বিক্রিয়া ঘটবে, না করতে পারলে ঘটবে না, এরকমই তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে ক্লোরিনের 100 জুল এনার্জি থাকা সত্ত্বেও, সে সক্রিয়ণ শক্তিতে আঘাত করা সত্ত্বেও মাঝে মধ্যে বিক্রিয়া ঘটে না। কেন ঘটে না? ওই যে দিকবিন্যাসের কারণে। সো এই এই জিনিসটা এখন আমরা দেখবো যে কখন ঘটে না। সো ব্যাপারটা এরকম যে ধরো এটা হচ্ছে কার্বন, হ্যাঁ এখানে হচ্ছে ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন। এখন এটা কিন্তু ক্লোরোফর্ম, তোমরা একটু ভালো করে তাকায় দেখো, এটা কিন্তু ক্লোরোফর্ম। একটা মিনিট। ওকে, এটা কিন্তু ক্লোরোফর্ম কিভাবে? কারণ এখানে একটা কার্বনের সাথে তিনটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন। এখন আমরা এর সাথে কাকে বিক্রিয়া করতে যাচ্ছিলাম? ক্লোরিনকে। এখন ক্লোরিন আবার কি করে? ক্লোরিনের হচ্ছে সুষম ভাঙন ঘটে, কারণ ক্লোরিন মানে হচ্ছে দুইটা ক্লোরিন পরমাণু এইভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। সো এদের মধ্যে কি ঘটে? সুষম ভাঙন ঘটে। তোমরা অলরেডি হচ্ছে দ্বিতীয় পত্রের যখন পরিবেশ রসায়ন পড়াচ্ছিলাম, তখন তোমরা একটা জিনিস শিখছিলা যে শেষের দিকে শিখছিলা যে যদি এরকম সুষম ভাঙন ঘটে, তখন এই ক্লোরিন একটা ইলেকট্রন পায় এই বন্ধন থেকে, ওই ক্লোরিন আরেকটা ইলেকট্রন পায়। তার মানে এখান থেকে ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ক্লোরিন
ফ্রি রেডিক্যাল, তোমরা এটা পড়ছো কিন্তু। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলা যায় এটাকে। এবং তোমরা অলরেডি এইটাও জানো যে এই মুক্তমূলক কিন্তু অনেক সক্রিয়, প্রচুর সক্রিয়, মানে এরা কোনোভাবেই একা থাকতে চায় না, এরা চায় আরেকজনকে গিয়ে আঘাত করতে, আরেকজনের সাথে রিয়াকশন করতে, মানে প্রচুর সক্রিয় একটা জিনিস। তো ক্লোরিনের যখন এরকম ভাঙন ঘটে, ক্লোরিন মুক্তমূলক হয়, সে প্রচুর এনার্জি পেয়ে যায় মানে রিয়াকশন করার জন্য, কারণ সে প্রচুর সক্রিয় একটা মূলক। তো এই ক্লোরিনটা এসে তার পাশে এই ক্লোরোফর্মটা বসে আছে, ওকে। সো সে কি চায় যে এই সে কি করতে থাকে, যে প্রচুর এনার্জি নিয়ে এটার সাথে এটাকে হিট করতে থাকে, সংঘর্ষ করতে থাকে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে, ইন্টারেস্টিং কাহিনী ঘটে যে একটা মিনিট, ওকে। তো এই ক্লোরিনটা প্রচুর এনার্জি পেয়ে যায় এবং সে ওই এনার্জিতে এটাকে বারবার হিট করতে থাকে। তো দেখা যায় যে কখনো রিঅ্যাকশন ঘটে, কখনো ঘটে না। তো কখন ঘটে আর কখন ঘটে না, দেখো মাঝখানে হচ্ছে সেন্ট্রাল পরমাণু হচ্ছে কার্বন। তো কোন একটা সেন্ট্রাল পরমাণুর যেই দিকে বড় পরমাণু বা অণুগুলা থাকে, যেমন এখানে ক্লোরিন হচ্ছে বড় পরমাণু, তার উল্টো দিকে এসে যদি আঘাত করে ওই বিক্রিয়কটা, তখন বিক্রিয়া ঘটবে। এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, তখন বিক্রিয়া ঘটবে। কিন্তু যদি এরকম হয় যে এই দিক থেকে আঘাত করলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল, তখন বিক্রিয়া ঘটবে না। একটা জিনিস খেয়াল করো, একই ক্লোরিন একই এনার্জি নিয়ে হিট করতেছে, যখন এই দিক থেকে হিট করতেছে তখন বিক্রিয়া ঘটতেছে, আর যখন ওই দিক থেকে হিট করতেছে তখন বিক্রিয়া ঘটতেছে না। তাহলে এই বিক্রিয়া ঘটা এবং না ঘটা নির্ভর করতেছে এই দিকের উপরে, এটার বিন্যাস এবং এটার হিটের দিকের উপরে। এখানে এটাকে দিক বিন্যাস বলে, যে এই দিক থেকে হিট করলে বিক্রিয়া ঘটতেছে না, দিক করলে বিক্রিয়া ঘটতেছে। এখন কনক্লুশন কি, কনক্লুশন কি তাহলে? কনক্লুশন হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে যে কোন বিক্রিয়ক অণুর, ধর এটা একটা বিক্রিয়ক অণু, এই যে কার্বন, কোন বিক্রিয়ক অণুর যেই দিকে বড় গ্রুপ বা পরমাণু থাকে, তোমরাই বলো এটা কোন দিকে বড় পরমাণু আছে, এইদিকে না এইদিকে? এইদিকে। তাহলে যেই দিকে বড় পরমাণু থাকে তার বিপরীত দিকে, তার মানে এই দিকে, এই দিক থেকে যদি কেন্দ্রীয় পরমাণুর সাথে মানে কার্বনের সাথে অপর যে বিক্রিয়ক ক্লোরিন, সেটার যদি সংঘর্ষ ঘটে এই দিক থেকে, তখন বিক্রিয়া ঘটতে পারে, নতুবা বিক্রিয়া ঘটবে না। আমার কথাটা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, ওকে, আরেকবার বলতেছি, লাস্ট টাইম। কোন বিক্রিয়ক অণুর, লাইক কার্বন, কোন বিক্রিয়ক অণুর যেই দিকে বড় গ্রুপ বা পরমাণু থাকে, যেমন এই দিকে হচ্ছে ক্লোরিন আছে, যারা কিনা বড়, এই হাইড্রোজেনের তুলনায় বড়, তো তার বিপরীত দিকে, যেমন এটার বিপরীত দিক কোন দিক? এই দিক। এই বিপরীত দিক থেকে যদি এই কেন্দ্রীয় পরমাণু মানে কার্বনের সাথে অপর যে পরমাণুটা বিক্রিয়ক অণু ক্লোরিন, সে যদি সংঘর্ষে লিপ্ত হয়, তখন বিক্রিয়া ঘটতে পারে, নতুবা বিক্রিয়া ঘটবে না। ক্লিয়ার? এবার বলো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে। তাহলে আমরা দেখলাম এই বিক্রিয়া ঘটবে ঘটবে না, এটা দিক বিন্যাসের উপর নির্ভর করতেছে। হ্যাঁ সীমান্ত বলো। আচ্ছা ভাইয়া, এই কেন্দ্রীয় মৌলের চারপাশে যদি সেম মৌল বা সেম সাইজের এই কিছু তখন পরমাণু দিক থাকে, বিন্যাসের তখন তো এফেক্ট নাই। এক্স্যাক্টলি, জি, তখন দিক ওকে, বিন্যাসের এফেক্ট এইটাই নেই। কোয়েশ্চেন। তো দিক বিন্যাসের এফেক্ট সবসময় থাকে না, এটাই তো বললাম। যেমন এই ক্ষেত্রে আছে, এটা একটা পারফেক্ট এক্সাম্পল ছিল, যেখানে আমরা মাঝে মধ্যে এই ক্লোরোফর্মের সাথে ক্লোরিন দিলে মাঝে মধ্যে বিক্রিয়া পাই, মাঝে মধ্যে পাই না, মানে ক্লোরোফর্মের সাথে ক্লোরিন দিলে মাঝে মধ্যে বিক্রিয়া পাই, মাঝে মধ্যে পাই না। তো এই কাহিনীটা কেন ঘটে? এই যে দিক বিন্যাসের কারণে ঘটে। ওকে, তাহলে আমরা টোটাল কয়টা পয়েন্ট পাইলাম? যে বিক্রিয়া, সরি কোথায়, এই যে বিক্রিয়া ঘটবে কি ঘটবে না, এটার শর্ত হচ্ছে তিনটা, একটু ভালো করে আরেকবার দেখে নাও। ফাইনালি এই যে হচ্ছে তিনটা। প্রথম শর্ত ছিল যে সংঘর্ষ ঘটতে হবে, হিট করতে হবে। দ্বিতীয়টা ছিল হচ্ছে ন্যূনতম শক্তি বা সক্রিয়ণ শক্তিতে হিট করতে হবে, বা তার চেয়ে বেশি শক্তিতে হিট করতে হবে। আর তৃতীয় যে জিনিসটা মাঝে মধ্যে এফেক্ট ফেলে, সেটা হচ্ছে দিক বিন্যাস। দিক বিন্যাসের উপর ভিত্তি করে বিক্রিয়া ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যে এক্সাম্পলটা এই যে মাত্র এই যে এখানে বুঝাইলাম, কোথায় বুঝাইলাম, সরি, এই যে এখানে বুঝাইলাম, রাইট?
যেমন আমি যদি এটা শেষ করি, এটার রিঅ্যাকশনটা আসলে কেমন ছিল। তো ওই তো তোমাদের মনে আছে যে প্রথমে ক্লোরিন যেটা সেটা ভেঙে যায়, ভেঙে হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যালে পরিণত হয়। ওকে, দুইটা ক্লোরিন ফ্রি রেডিক্যালে পরিণত হয়। আর আমাদের যে ক্লোরোফর্ম আছে Cl3, 3টা ক্লোরিন, তার সাথে আবার থাকে কার্বন, তার সাথে আবার থাকে হাইড্রোজেন। ওকে, এই বন্ধনটা এইভাবে দেখানো হয়েছে কেন? কারণ এটার সাথে যখন এই ক্লোরিনটা এসে হিট করে ফ্রি রেডিক্যালটা, তখন এই জায়গায় সে ভাঙনটা ঘটায়। ওকে, এই জায়গায় ভাঙন ঘটায় সে হচ্ছে এই হাইড্রোজেনকে নিয়ে চলে যায়। তাহলে এই পাশে থাকলো কি ক্লোরিন 3 কার্বন ফ্রি রেডিক্যাল, আর এটা সুষম ভাঙন ঘটে এটার। ওকে, সুষম মানে এটাও একটা ফ্রি রেডিক্যাল, আর এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে এটা আবার যৌগ হয়ে যায়। কারণ এই ফ্রি রেডিক্যাল আর ফ্রি রেডিক্যাল মিলে একটা যৌগ হয়ে যায়, হাইড্রোজেন ক্লোরাইড হয়ে যায়। ওকে, তারপর কি হয়? তারপর হচ্ছে এই যে যৌগটা দেখতে পাচ্ছ Cl3C ফ্রি রেডিক্যাল, সে আবার ক্লোরিন তো আরো আছে, এই ক্লোরিনের সাথে আবার রিঅ্যাক্ট করে। ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করার পরে তার কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে, প্লাস হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। যেই লাউ সেই কদু, দেখো এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আবার তৈরি হয়ে গেছে, দেখছো? যাই হোক, এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আবার এইটার সাথে যুক্ত হয়, এই যেটা অলরেডি উৎপন্ন হয়ে আছে পর্যাপ্ত পরিমাণে, সেটার সাথে হচ্ছে এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা যুক্ত হয়ে Cl3CCl তৈরি করে, বা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। 4টা ক্লোরিন, কার্বনের সাথে 4টা ক্লোরিন, কার্বন টেট্রাক্লোরাইড বলতে হয়। সেই এইটাই ছিল রিঅ্যাকশন, যেখানে হচ্ছে দিক বিন্যাসটা হচ্ছে এফেক্ট ফেলে। এটা তোমাদের মনে রাখার দরকার নেই, এগুলো আসবে না। এটা দরকার নেই, হ্যাঁ, এটা জাস্ট বুঝাইলাম যে কি রিঅ্যাকশনটা ঘটে। মেইনলি এই জায়গাটা মনে রাখবা যে এই স্পেসিফিক বিক্রিয়া দিয়ে তোমরা এই দিক বিন্যাসটা ব্যাখ্যা করতে পারবে। ওকে, আবিদ আলসো স্যার বিক্রিয়াটা আবার বলেন। বিক্রিয়া তো দেখাইলাম, এই যে কি হচ্ছে তো দেখতেই পাচ্ছ, ক্লোরিন ভাঙতেছে, সেই ভাঙা ক্লোরিনটা বা সেই ফ্রি রেডিক্যালটা ওই ক্লোরোফর্ম, এটাকে ক্লোরোফর্ম বলে। কার্বনের সাথে 3টা ক্লোরিন, একটা হাইড্রোজেন আছে। ক্লোরোফর্মে যখন আঘাত করে, অ্যাটাক করে, তখন হচ্ছে আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় আর HCl তৈরি হয়। এই পর্যাপ্ত ফ্রি রেডিক্যালের সাথে একবার ক্লোরিন অ্যাটাক করে, যেখান থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আবার সেম জিনিসের সাথে ওই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আবার রিঅ্যাক্ট করে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে। ওকে, এটা কোথাও আসে না, এমনি দিয়ে দিছে তোমাদের বইয়ে। তাহলে সব কথা শেষ কথা কি, যে বিক্রিয়ক কণাগুলোর মধ্যে ন্যূনতম শক্তির সংঘর্ষ ঘটতে হবে এবং সেটা ন্যূনতম শক্তি সংঘর্ষ করতে হবে, যা কি করবে, পুরাতন বন্ধন ভাঙবে, নতুন বন্ধন করবে, এবং স্থানিক বা সঠিক দিক থেকে সংঘর্ষ ঘটতে হবে, যেটা আমরা বলতেছি দিকবিন্যাস। তার মানে সঠিক দিক থেকে সংঘর্ষটা ঘটতে হবে। যেমন এটা হচ্ছে সঠিক দিক, এদিক দিয়ে সংঘর্ষ ঘটলে ঘটতেছে বিক্রিয়া, নাইলে ঘটতেছে না। ওকে, সো এটা হচ্ছে সব কথার সার কথা। বলো, তোমাদের কার কোনো কোশ্চেন থাকতে পারে? বলো, কঠিন লাগতেছে তোমাদের কাছে? না, সবাই চুপচাপ বসে আছে মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। জিনিসগুলো কিন্তু ইজি আছে, আমি তো আমার মতো চেষ্টা করলাম বোঝানোর। তোমরা যদি বই পড়ে আরেকবার দেখো, দেখবে যে ইজি লাগবে। ওকে, কারণ এবার বই পড়লে ভাইয়া দেখবা যে সব মিলতেছে। হ্যাঁ, সেটা বলো। হাত বের করে আসলে টাইপিং করতে ঠান্ডা লাগে তো, আচ্ছা, আবার বারবার কথা বললেও তো প্রবলেম। ওকে ফাইন, আমরা একটা ভালো টপিক দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে আমার এখানে লাস্ট মিনিট দেখাচ্ছে, বরঞ্চ তোমরা আরেকবার জয়েন দাও। সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে এখনই জয়েন করবো। ওকে, লেট করো না।